আসসালামু আলাইকুম। সংকরণ টপিকটা কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশন উভয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সিকিউতে যেরকম আসবে, পাশাপাশি এমসিকিউতেও কিন্তু সংকরণ টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে। তো তুমি আর যদি ভালো একটা রেজাল্ট করতে হয়, তাহলে সংকরণ টপিকটা তোমার একদম ক্লিয়ার থাকা উচিত। সো আমরা আজকে খুব সহজে কিভাবে আমরা সংকরণ টপিকটা মনে রাখতে পারি এবং কিভাবে আমরা খুব দ্রুত এমসিকিউ সলভ করতে পারি, আজকে ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমার সেটা কমপ্লিট হয়ে যাবে। তো সবাই চেষ্টা করবে একটু ক্লাসটা লাস্ট পর্যন্ত করার জন্য এবং বন্ধুদেরকে শেয়ার করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা। সো দেখো, আমরা সংকরণ টপিক এখানে আমাদের যে ফর্মুলাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি এইচ ইকুয়াল টু, এইচ মানে হচ্ছে হাইব্রিডাইজেশন মানে সংকরণ, হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। সো এই ফর্মুলাটা এভাবে কোনটার মান কি বা কোনটার পরিচয় কি? সো ভি হচ্ছে কি বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, মানে কি যোজ্যতা ইলেকট্রন সংখ্যাটা কত আর কি, কার কেন্দ্রীয় পরমাণু। এখন ভাই কেন্দ্রীয় পরমাণু কোনটা এবং যোজ্যতা ইলেকট্রন কোনটা, এটা তো আমরা কনফিউজ, অনেকে আসলে জানি না। সো আমি তাদের ক্ষেত্রে বলি, মনে করো ভাই ফর এক্সাম্পল কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। সো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কি আছে? কেন্দ্রীয় পরমাণু চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেটা সংখ্যায় কম থাকবে আর কি। দেখো কার্বন আছে একটা, অক্সিজেন আছে কয়টা বলতো? দুইটা। তাহলে কেন্দ্রীয় পরমাণু কি হবে? কার্বন। বলতো মনে করো পানি, পানির ক্ষেত্রে বা কেন্দ্রীয় পরমাণু কি হতো? পানির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে কয়টা? একটা। তো যেটা সংখ্যায় কম থাকবে সেটাই হবে কি বলতো কেন্দ্রীয় পরমাণু। শুনবা যদি আবার দুইটাই সেম হয়ে যায়, মনে করো কার্বন মনোক্সাইড আর কি, দুইটাই কি হয়ে গেছে? সমান হয়ে গেছে আর কি। তো যখন সমান হয়ে যাবে দুইটার সংখ্যায়, এখন তুমি কেন্দ্রীয় পরমাণু কাকে চিন্তা করবা? এখন তো তোমাকে কেন্দ্রীয় পরমাণু চিন্তা করতে হবে যে যেটা তড়িৎ-ঋণাত্মকতার মান কম, সেটাই হবে কি বলতো? সেটাই হবে কি কেন্দ্রীয় পরমাণু আর কি। সো আশা করি কেন্দ্রীয় পরমাণু কোনটা এটা তোমাদের চিনতে খুব একটা সমস্যা হবে না। অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু তাহলে কোনটা আসবে বলতো? এই যে নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে কয়টা? তিনটা। তাহলে কেন্দ্রীয় পরমাণু কি হবে? নাইট্রোজেন হবে। সো কেন্দ্রীয় পরমাণু আমরা চিনে গেলাম। এখন আসি ভাই, কেন্দ্রীয় পরমাণু তো আমরা চিনছি, এখন ভি এর মানটা আমরা কিভাবে বের করব? সো ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ স্তর ইলেকট্রন সংখ্যা, মানে যোজ্যতা ইলেকট্রনটা আর কি। দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, নাইট্রোজেন 7, তাহলে কি আসতেছে 2 5। এই যে 5, এইটা হচ্ছে কিসের মান? এই যে সর্ববহিস্থ স্তর আছে 5টা ইলেকট্রন, এইটাই হচ্ছে কিসের মান বলো তো? ভি এর মান। এটাই কিসের মান? এটা হচ্ছে কিসের মান? ভি এর মান। ওকে, তাহলে আমরা ভি এর মানটা কি বুঝলাম। এখন আসি ভাই এক্স এর মান কিভাবে বের করব? এক্স হচ্ছে ভাই একযোজি পরমাণু সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজি কয়টা যুক্ত আছে সেটার সংখ্যাটাকে আমরা কি বলবো বলতো? এক্স এর মান। এখন ভাই একযোজি কারা? যারা ভাই একটা ইলেকট্রন গ্রহণ করে অথবা একটা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা একযোজি বলি। সো আরো যদি তুমি মানে সহজে মনে রাখতে চাও, তাহলে মনে রাখবে ভাই গ্রুপ 1 এর যারা আছে, ঠিক আছে, গ্রুপ 1 এর যারা আছে এরা কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। আর গ্রুপ 17 যারা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে না অষ্টক পূরণের জন্য। তাহলে মনে রাখবে গ্রুপ 1 আর গ্রুপ 17 যারা আছে এরা মেইনলি কি বলতো? একযোজি। এদের সংখ্যাটাকে আমরা কি বলবো? এদের সংখ্যাটা হচ্ছে এক্স এর মান। যেমন দেখো এখানে কি আছে? NH3 আছে। সো NH3 তে হাইড্রোজেন দেখো একযোজি না? সো হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন আছে তার মানে তো এটা একযোজি। তাহলে দেখো এখানে কত হবে? কয়টা আছে? 3টা আছে। তাহলে এক্স এর মান কত হবে? 3 হবে আর কি। ক্লিয়ার? এরপর আসি ভাই, যে মনে করো এখানে কার্বন ডাই অক্সাইড লিখছিলাম, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তো কেন্দ্রীয় পরমাণু কার্বন আর অক্সিজেন এটার সাথে যুক্ত। তাহলে আমরা এখন চিন্তা করবো এক্স এর মান। এক্স এর মান কি একযোজি কয়টা আছে? একযোজি কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা যুক্ত আছে সেটা সংখ্যাটা। সো এই অক্সিজেন কি একযোজি, এটাকে আমাকে বুঝতে হবে। দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 2 6। তাহলে শেষ কক্ষপথে যেহেতু 6টা ইলেকট্রন আছে, ও তো একটা ইলেকট্রন গ্রহণ করবে না। ও কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা। তার মানে ও একযোজি না, ও কি দ্বিযোজি। সো আবার পাশাপাশি তুমি এভাবে মনে রাখতে পারো, তবে গ্রুপ 1 এরও না, গ্রুপ 17 এরও না। তাহলে কি হবে? ও একযোজি হবে? হবে না। তাহলে এইখানে আমরা তখন এক্স এর মানটা কত বসাই দিব? 0 বসাই দিব। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে কত বসাবো? যেহেতু 3টা একযোজি আছে তাহলে 3 বসাবো আর কি। ওকে, আচ্ছা। এরপর দেখো ভাইয়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা আর কি। সো ক্যাটায়নের সংখ্যা কি বলা হয়েছে? -c, আর অ্যানায়নের সংখ্যা কি বলা হয়েছে? +a। সো আমি তোমাকে যদি একটা एग्जांपल দিয়ে বুঝাই, দেখো অ্যামোনিয়াম NH4+। সো এখানে ভাইয়া প্লাস আছে কয়টা? একটা আছে। তাহলে সি এর জায়গায় তুমি ভাই শুধু 1টা বসাবা, মান বসবে আর কি। কি বসবে? মান বসবে। সো দেখো এটা কি পজিটিভ, বাট চিহ্নটা কি দেওয়া আছে বলতো? সামনে মাইনাস দেওয়া আছে। তাহলে মাথায় রাখবা তুমি জাস্ট সংখ্যাটা বসাই দিবা বা মানটা বসাই দিবা, আর চিহ্ন কি বসবে? সূত্র অনুযায়ী চিহ্ন বসবে। যে তোমার যদি মনে করো NH4+ আছে, মানে কয়টা প্লাস আছে? একটা প্লাস আছে, তার মানে চিহ্ন বসবে কি? এখানে চিহ্ন কি আছে? মাইনাস আছে, মানে মাইনাসটা কিন্তু বসে যাবে। কেউ আবার এটা ভুল করো না আর কি। একই ভাবে ভাই মনে করো এই যে SO4 2-, এখানে ভাই তাহলে 2- যেটা আছে, তাহলে তোমার মাইনাস দেখার বিষয় না, তোমার এটা মাইনাস আছে, তার মানে কি এটা অ্যানায়ন। অ্যানায়ন ভাই কয়টা আছে? 2টা আছে। তুমি এর জায়গায় কত বসাই দিবা? জাস্ট 2 বসাই দিবা, এবং আগে যে প্লাসটা আছে প্লাসটা তো বসে যাবে। এই মাইনাস দেখার বিষয় না, এই মাইনাসটাতে তুমি জাস্ট বুঝবা যে এটা কি ক্যাটায়ন দেওয়া আছে নাকি অ্যানায়ন দেওয়া আছে। আর মান বসানোর ক্ষেত্রে তুমি জাস্ট প্লাস মাইনাস ছাড়া শুধু মানটা বসাবা। আশা করি হাইব্রিডাইজেশনের সূত্রটা এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে আর কি। ওকে, এরপর আমরা যখন আরো সলভ করব তখন আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো এখানে ভাইয়া তুমি হাইব্রিডাইজেশন তো করবা, হাইব্রিডাইজেশন করার পর তো বিভিন্ন কি পাবা? মান পাবা আর কি। সো মান অনুযায়ী কি আমাদের কোন বের হবে। সো দেখো তোমার হাইব্রিডাইজেশনের মান যদি ভাই 2 আসে, ঠিক আছে, আমরা একটু পর কিছু কোশ্চেন সলভ করাই দিব। কোশ্চেন সলভ করে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, সো দেখো
আচ্ছা, তো দেখো যদি ভাই এসপি আসে, তাই না, যদি মনে করো তোমার ম্যাথ ট্যাথ করে যদি মনে করো মান সবসময় মনে করবে তোমার পূর্ণ সংখ্যা আসে, ভগ্নাংশ আসে না, ঠিক আছে, কি আসে সবসময় পূর্ণ সংখ্যা আসে। তো দেখো যদি মনে করবে 2 আসে, ঠিক আছে, সংকলনের মান কত আসছে, এইচ এর মান কত আসছে, 2 আসছে, তার মানে কি 2 মানে কি বোঝায় বলো তো? আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করে বুঝাই দিই। দেখো যদি ভাই সংকলনের মান 2 আসে, 3 আসে বা 4 আসে, এরকম যদি আসে, তাহলে এগুলো দ্বারা কি বোঝায়? মানে বোঝায় হচ্ছে যে সংকরিত অরবিটালের সংখ্যা 2টা, 3 মানে বোঝায় সংকরিত অরবিটালের সংখ্যা কয়টা, 3টা, ঠিক আছে। সো দেখো এখন আমরা সেটা কিভাবে লিখবো। তো আমরা জানি যে এস অরবিটাল কয়টা বলতো, এস এ একটা অরবিটাল থাকে, পি তে কয়টা থাকে, 3টা থাকে, ডি তে কয়টা থাকে, 5টা থাকে আর কি, এটা তো আমরা সবাই জানি। এস এ কয়টা অরবিটাল থাকে, একটা, পি তে 3টা, পি এক্স পি ওয়াই পি জেড, ডি তে কয়টা থাকে, 5টা থাকে আর কি। সো দেখো 2, তো সবার তোমাকে আগে শুরু করতে হবে নিম্নটা দিয়ে, মানে কি এস দিয়ে শুরু করতে হবে। দেখো এস একটা গেল, তাহলে আরেকটা কি বলতো, পি, 2টা হয়ে গেল। এবার আসি 3টা কিভাবে লিখবো, এস একটা গেল, এস তো হাইস্ট একটাই হইতে পারে, পি দেখো হাইস্ট কত হতে পারে, 3 পর্যন্ত হতে পারে, বাট আমার লাগবে কত, একটা হয়ে গেছে, মানে আমার টোটাল 3টা বানাইতে হবে, একটা হয়ে গেছে, আর কয়টা লাগবে, 2টা লাগবে, তাহলে এটা কি দাঁড়াবে, এসপি 2। 4 এর ক্ষেত্রে তাহলে কি হবে, একটা এস, 3টা কি হবে বলতো, পি, দেখো এখানে 3 আর এখানে কত, 4 হয়ে গেছে। এবার আসি 5 এর ক্ষেত্রে, দেখো 5 এর ক্ষেত্রে আমি এস দিলাম ফার্স্টে, পি দিলাম, পি হাইস্ট কত পর্যন্ত হতে পারে, 3 পর্যন্ত হতে পারে, 3 দিলাম, 3 আর 1 মিলে 4 হলো, আমার তোমার দেবে 5, তারপর কি চলে আসবে বলতো, ডি চলে আসবে। এইভাবে আর কি তুমি sp3d sp3 sp2 এভাবে বের করবে আর কি। ওকে, আচ্ছা, সো এখন আমরা দেখি যে 2 হইলে sp, 3 হইলে কি sp2, 4 হইলে sp3, 5 হইলে কি sp3d, দেখো sp3 তে 4 আর d তে 1, 5। ওকে, 6 হইলে কি হবে, sp3 d2, d2 মানে কত 2, p3 মানে কত 3, তাহলে 3 আর 2 মিলে 5 আর s একটা মানে 6 আর কি। সো আশা করি এটা ক্লিয়ার। ওকে, এখন আসলে আমাদের আকৃতিটা কি হবে, এটা আমরা অনেকে কনফিউজ হয়ে যাই, আকৃতিটা মনে রাখতে পারি না। তো দেখো যখন তোমার সংকলনের মান 2 হবে, যখন সংকলনের মান কি হবে, 2 হবে, তখন কি হবে বলতো, যখন সংকলনের মান 2 হবে তখন কি হবে, তখন দেখো তখন হবে কি সরল রৈখিক, ঠিক আছে। সো মনে রাখবা ভাই, সরল রেখা আঁকতে তোমার কয়টা বিন্দু লাগে বলতো, তোমাকে যদি 2টা বিন্দু দিয়ে দেওয়া হয়, তুমি কি আঁকতে পারবা বলতো, সরল রেখা আঁকতে পারবা। তাহলে ভাই সরল রেখা আঁকতে কয়টা বিন্দু লাগে, 2টা বিন্দু লাগে। তাহলে তোমার যদি সংকলনের মান 2 আসে, তাহলে ভাই মনে রাখবা কোনটা কেমন হবে, আকৃতিটা কেমন হবে, আকৃতিটা হবে সরল রৈখিক। আগে আমরা আকৃতিটা মুখস্থ করি। এরপর ভাই যদি 3 হয়, 3 হইলে কি হবে, ত্রিভুজ আকৃতি, ত্রিভুজে কয়টা বিন্দু, 3টা বিন্দু না, তাহলে 3 হইলে কি হবে, ত্রিভুজ আকৃতি। ওকে, 4 হলে কি হবে, 4 এ চতুষ্ফলকীয়, 4 4 চতুষ্ফলকীয় তো 4, তাই না, 4 মানে কি চতুষ্ফলকীয়। এরপর আসবে 5 আর 7, এটা আমরা পরে পড়বো, 5 আর 7টা পরে পড়াচ্ছি। আচ্ছা আমাদের কোন পর্যন্ত পড়তেছি বলতো, আমরা 7 পর্যন্ত পড়তেছি, 8 কিন্তু আমাদের নাই। তাহলে ভাই এই যে 8 কি বঞ্চিত হইছে না, 8 কে তো বঞ্চিত করা যাবে না, এই জন্য ভাই 6 এর সাথে মনে রাখবা 8, 6 হলে কি হবে, এই গঠনটা অষ্টতলকীয়, 6 হলে কি হবে, অষ্টতলকীয়। যেহেতু আমার 8 নাই, তাহলে 8টা আমার এখানে চলে আসছে। 6 হলে কি হবে, সংকরের মান 6 হলে মানে হচ্ছে কি তোমার sp3d2 হলে কি হবে, অষ্টতলকীয় হবে আর কি। আশা করি ক্লিয়ার। এখন আসি ভাইয়া, যেটা বললাম, তুমি ভাইয়া কি করবা, 5 আর 7 কে, বুঝছো, 5 আর 7, আচ্ছা 5 আর 7 কে তুমি কিভাবে লিখবা, দেখো 5 কে ভাইয়া তুমি লিখবা হচ্ছে, 5 কে লিখবা হচ্ছে, 5 কে লিখবা 3 + 2, আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলবা আর কি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যখন তুমি ভিডিওটা দেখতেছো। এবং 7 কে লিখবা কি 5 + 2, 5 + 2 মানেও 7, তারপরে 3 + 2 মানে কি 5, তাই না, 5 + 2 মানেও 7 আর 3 + 2 মানে কি বলতো 5। তো এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি, জিনিসটা তো ভুল না, তাই না। তো 7 কে কিভাবে লিখবো, 5 + 2, আর 5 কে কিভাবে লিখবো ভাইয়া, 3 + 2। ওকে, সো এই জিনিসটাতে আমাদের কি হলো দেখো তো, 5 কে তুমি কি লিখছো বলতো, 5 কে তুমি লিখছো হচ্ছে 3 + 2, তার মানে কি 3 তে ভাই ত্রিকোণাকার আর 2 তে কি দ্বিপিরামিডীয়, তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় কোনটা, 5। যদি তোমার সংখ্যার মান 5 আসে, তাহলে মনে রাখবা 3 + 2 মানে হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। যদি ভাই 7 আসে, 7 কি বলছি কিভাবে লিখতে, 5 + 2, তার মানে কি হবে, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, কি হবে, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। তাহলে আমাদের কিন্তু আকৃতিটাও কিন্তু মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আসি ভাই বন্ধন কোণ, ঠিক আছে, বন্ধন কোণটা কিভাবে মুখস্থ করব। সো বন্ধন কোণ দেখো, আচ্ছা দেখো যখন সরল রেখা হবে, এবার সরল রেখার কোণ কত ডিগ্রি হয়, সরল রেখার কোণ, এই যে সরল রেখাকে কত ডিগ্রি কোণ হয় বলতো, 180 ডিগ্রি কোণ হয় না। তাহলে এবার সরল রেখিকের ক্ষেত্রে মনে রাখবে 180 ডিগ্রি। ওকে, বা তোমাকে আমি আরো সহজ করে মনে রাখাই দিবা, যেটা বলবে না কেন তুমি 360 দিয়ে ভাগ দিয়ে দিবা, কি দিয়ে ভাগ দিয়ে দিবা, 360 দিয়ে ভাগ দিয়ে দিবা। দেখো এখানে সংকলন কি sp, তার মানে কত 2, তাহলে 360 ভাগ 2 মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, এরপর আসি ভাই sp2, তার মানে কত, sp2 মানে কত 3 না, তাহলে তুমি কি করবা, 360 কে 3 দ্বারা ভাগ করবা। তো 360 কে যদি 3 দ্বারা ভাগ করো, তাহলে কত আসে, 120 ডিগ্রি আসে না। সো দেখো তো এখানে কত ডিগ্রি আছে, এই যে 360 ভাগ 3 কত আছে বলতো, 120 ডিগ্রি আছে। এবার তুমি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কি আসে বলতো, 4 দিয়ে ভাগ করলে কি আসে, 360 ভাগ 4 মানে কত আসে, 90 আসে না। তুমি 90টাকে একটু উল্টা করে লিখবা, 90 তো 90, তুমি লিখবা কি 09, আর যেহেতু উল্টা করে লিখছো আগে একটা 1 বসাই দিবা, তাহলে 109 ডিগ্রি। তাহলে sp3 হলে কি হবে, 109 ডিগ্রি। বাকিগুলো খুব একটা লাগবে না, জাস্ট এই তিনটা মাথায় রাখো, যে তোমার sp সংকলন হলে কি sp মানে 2, তাহলে 360 ভাগ 2 মানে 180, sp2 মানে কত 3, তাহলে 360 ভাগ 3 মানে কত 120 ডিগ্রি। 4 হলে কি হবে, 360 ভাগ 4 মানে 90, 90 হবে না, কত হবে 90 এর উল্টা 09, আর 09 তো শুধু বসে না, 109 আর কি, 109 ডিগ্রি।
ডিগ্রি 28 মিনিট। ওকে, সো এই আর কি মোটামুটি গেল আমাদের কোণ এবং আকৃতি। এখন আসি আমরা কিছু এমসিকিউ সলভ করি। সো দেখো কি বলা হয়েছে, H2 অণুতে অক্সিজেন পরমাণুটি কোন ধরনের সংকরায়িত। সো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা ভাই, ফার্স্ট তোমাকে সূত্রটাকে লিখি, H = হাফ V + X - C + A। সো এখানে এটা কেন্দ্রীয় পরমাণু কোনটা, অক্সিজেন, যেহেতু হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা, তাহলে কেন্দ্রীয় পরমাণু কি অক্সিজেন। এখন অক্সিজেনের ক্ষেত্রে V এর মান কত বসবে, V এর মান কি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, অক্সিজেন 8, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি পাও 2 6, তাহলে V এর মান কত হবে 6 হবে আর কি, প্লাস X এর মান দেখো, X কি এক যদি পরমাণু কয়টা যুক্ত আছে, হাইড্রোজেন কি এক যদি কয়টা যুক্ত আছে না দুইটা যুক্ত আছে, তাহলে 6 + 2, ক্যাটায়ন নাই অ্যানায়ন নাই, তার মানে এটা আমার ক্যালকুলেশন করার দরকার নাই, আগে তো হাফ গুণ আছে। তাহলে দেখো 6 + 2 মানে কত 8, 8/2 মানে কত 4, তার মানে কি হবে সংকরায়নটা 4 মানে কি একটা S 3টা P, তাহলে কি হবে sp3 সংকরায়িত, তাহলে কি হবে sp3 সংকরায়িত। সো আমরা তোমার এই এমসিকিউটা বুঝলাম আর কি। ওকে, আচ্ছা এরপর ছিল 44 নম্বর এমসিকিউ, অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ ঘটে। সো আগে আমাকে করে দেখতে হবে। সো দেখো খুব সহজ, তোমার এখন মুখে মুখে হয়ে যাওয়ার কথা। নাইট্রোজেনের ক্ষেত্রে V এর মান কত হবে, কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন যেহেতু কম আছে সংখ্যায়, তাহলে কয় নাইট্রোজেনের ক্ষেত্রে V এর মান কত হয়, মানে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে, মানে 5 আগে লিখবা। হাইড্রোজেন কয়টা যুক্ত আছে, 3টা যুক্ত আছে, তাহলে 5 + 3 ভাগ কত হয়, আগে তুমি হাফ গুণ আছে, তাহলে এটা ভাগ 2, তাহলে 8/2 মানে কত 4, তার মানে কি হবে sp3, তার মানে এটা ঠিক আছে sp3 সংকরায়িত। এবং মুক্তজোড় ইলেকট্রন আছে নাকি, এখন মুক্তজোড় ইলেকট্রন কিভাবে বের করে, দেখো মুক্তজোড় ইলেকট্রন কিভাবে বের করে, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 2 5, তাই না, শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন আছে 5টা, ঠিক আছে, এই যে 5টা ইলেকট্রন আছে। এখন NH3 যখন গঠিত হবে 5টা ইলেকট্রনের সাথে দেখো হাইড্রোজেন কয়টা যুক্ত হয়েছে, 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, সর্বশেষ কক্ষপথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, 3টা যুক্ত হয়েছে। সো এই যে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই 3 হাইড্রোজেন এই যে এখানে একটা যুক্ত হয়েছে, এখানে একটা যুক্ত হয়েছে, এখানে একটা যুক্ত হয়েছে, সো এই দুইটা কিন্তু কি করে নাই বলতো, কোনো বন্ড করে নাই, তার মানে মুক্তজোড় আছে কোনটা ভাইয়া, একটা আছে, মুক্তজোড় কয়টা আছে, একটা আছে, এখানে কি মুক্তজোড় ইলেকট্রন আছে, হ্যাঁ মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন ভাইয়া বলছে চতুস্থলকীয় গঠন, দেখো অ্যামোনিয়ার গঠনটা কি চতুস্থলকীয়, অ্যামোনিয়া কিন্তু যদি ভাইয়া তোমার এই দেখো যদি ভাইয়া sp3 সংকরণ হলে চতুস্থলকীয় ঠিক আছে, বাট যখন হচ্ছে এটা মুক্তজোড় ইলেকট্রন থাকবে তখন এটা চতুস্থলকীয় থাকে না আর কি, ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে বলতো, পিরামিডীয় হয়ে যাবে, কি হয়ে যাবে পিরামিডীয় হয়ে যাবে, তাহলে চতুস্থলকীয় গঠন এটা কিন্তু হবে না। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে 1 আর 2, অ্যানসার কোনটা হবে 1 আর 2 নাম্বার, চতুস্থলকীয় গঠন হবে না। ওকে, এরপর আসবে অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণু কোন ধরনের সংকরায়িত, মাত্রই কিন্তু দেখে আসলাম যে কোন ধরনের সংকরায়িত, এই যে 5 আর 3 মিলে 8/2 মানে কত 4, 4 মানে কোনটা sp3 সংকরায়িত। ওকে, আচ্ছা এরপর আমরা দেখি 47 নম্বর এমসিকিউটা কি বলা হয়েছে, sp সংকরায়নে s ও p এর মধ্যকার কোণের পরিমাণ কত, সো দেখেই বলে দেওয়া যাচ্ছে sp মানে 2, তাই না, তাহলে 2 এর ক্ষেত্রে কি হবে 360/2 মানে কত 180 ডিগ্রি, 360/2 মানে কত 180 ডিগ্রি, তার মানে কোনো করার দরকার নেই 180 ডিগ্রি। কোন অণুতে sp3 অরবিটাল সংকরণ ঘটে না, sp3 সংকরণ ঘটে না কোথায়, তোমাকে তাহলে করে বের করতে হবে। সো দেখো আমি মানে দ্রুত করার জন্য কিভাবে করব, ফার্স্ট হচ্ছে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, কার্বনের 4 যোগ হবে, হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে 4টা আছে, তাহলে 4 + 4 ভাগ কত হবে 2 হবে, তার মানে কত হবে 4 আসতেছে, তাহলে 4 মানে কি sp3 মিলছে। তো তোমাকে দেখতে হবে কোথায় 4 আসে না আর কি। তাহলে অ্যামোনিয়া দেখো কত 5 আর 3 কত 8, এই যে নাইট্রোজেন 5, হাইড্রোজেন কত 3, 5 আর 3 8/2 মানে কত, এটাও কত আসছে 4 আসছে। BH3 ভাইয়া, BH3 কি 5 না 2, মানে তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত, বোরনের কত 5 না, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন 5, সো অনেকে দেখে 5 বসে দিবে, 5 কিন্তু বসানো যাবে না, প্রথম কক্ষপথে থেকে 2টা, তাহলে 2 3, 5 এর ইলেকট্রন বিন্যাস করলে কি পাও 2 3, তার মানে V এর মান কত এখানে 3, হাইড্রোজেন কয়টা যুক্ত 3টা, তাহলে 3 + 3 মিলে কত হলো 6, 6/2 মানে কত 3, 3 হইলে কি তোমার sp3 সংকরণ হবে, 3 হইলে তবে একটা s 2টা p, তাহলে sp2 সংকরায়িত হবে, তাহলে এইটাই হবে आंसर, এখানে সংকরণ ঘটে না। ওকে, আশা করি ক্লিয়ার। এরপর আসি 39 এবং 40 নম্বর কোশ্চেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের সংকরণ কিভাবে ঘটে, সো এটা মুখস্থ করব, আমি তোমাদের খুব সহজে মুখস্থ করে দিচ্ছি। দেখো অ্যালকেনে ভাইয়া একটা বন্ড থাকে, অ্যালকিনে ভাইয়া 2টা বন্ড থাকে, আর অ্যালকাইনে ভাইয়া কয়টা বন্ড থাকে 3টা বন্ড থাকে। সো আমাদের যেটা মাথায় রাখতে হবে, জৈব যৌগের ক্ষেত্রে 3 ধরনের সংকরণ ঘটে, sp1 sp2 sp3, কি বললাম sp1 sp2 sp3। তো ভাইয়া মনে রাখবা 1 এর ক্ষেত্রে ঘটবে 3, আর 3 এর ক্ষেত্রে কি ঘটবে 1, 1 এর ক্ষেত্রে 3 আর 3 এর ক্ষেত্রে কি 1, তাহলে ভাইয়া যেহেতু এখানে একটা বন্ধন আছে তাহলে এখানে সংকরণ কি ঘটবে 3 ঘটবে sp3, ঠিক আছে, আর এখানে যেহেতু 3 আছে তাহলে এখানে সংকরণ কি ঘটবে 1 ঘটবে sp1, আর 2 এর ক্ষেত্রে তো 2 ঘটবে sp2, তার মানে তুমি যদি সিরিয়ালটা দিকে একটু লক্ষ্য করো 1 2 3, আর এখানে কি হয়েছে বলো তো 3 2 1, তাহলে খুব সহজে পেরে যাবা। সো দেখো এখানে বলা হয়েছে যে কার্বন পরমাণুর সংকরণ কি ধরনের, সো এখানে একটু পেঁয়াজ আছে, দেখো যে এইখানে যে কার্বনটা আছে এই কার্বনটা আর এই কার্বনটা কি সংকরায়িত বলতে, যেটা এখানে ডাবল বন্ড আছে তাই না, ডাবল বন্ড যেহেতু আছে তার মানে এটা কি সংকরায়িত sp2 সংকরায়িত। আবার দেখো এই কার্বনটা আর এই কার্বনটার মধ্যেও কি আছে ডাবল বন্ড আছে, তার মানে এরাও কি বলতো sp2 সংকরায়িত, 2 এর ক্ষেত্রে তো 2 হয়, তাহলে দেখো এরা সবগুলো কার্বনই কি সংকরায়িত বলতো sp2 সংকরায়িত। এরপর আসি গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান, সো এই কোশ্চেনটা অ্যাডমিশনে আসছে এবং এইচএসসি তো অনেকবার আসছে। সো মাথায় রাখবে গ্রাফাইট ফাইট করতে গেলে আমাদের কি লাগে, 2 হাত পা দিয়ে আমরা ফাইট করি না, যখন মনে করো তোমার উপর কেউ হামলা করছে বা তুমি ফাইট করতেছো 2 হাত পা দিয়ে তো ফাইট করো, গ্রাফাইটের
ক্ষেত্রে কত হবে, ফাইট করতে গেলে 2 হাত পা যেহেতু লাগে, তাহলে মনে রাখবা sp কত হবে বলো তো, 2 হবে, sp2 ফাইট করতে গেলে 2 হাত পা লাগে আর কি, তো ফাইট গ্রাফাইট, ওকে, sp2 সংকরায়িত। আচ্ছা, এরপরে দেখো PCl5 অণুতে বিদ্যমান বন্ধন কোণের মান কত, PCl5, ওকে। তো PCl5 এটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো ফসফরাসের শেষ কক্ষে কত কয়টি ইলেকট্রন আছে, ফসফরাস যেহেতু 15, 2 8 5, মানে শেষ কক্ষে কয়টি ইলেকট্রন আছে, 5টা। ক্লোরিনও যুক্ত কয়টা, 5টা, তাহলে 5 আর 5 মিলে কত, 10, 10 ভাগ 2 মিলে কত হলো বলো তো, 5 হলো। তার মানে কি সংকরায়িত বলো তো, sp, তাহলে কি সংকরায়িত হলো বলতো, 5 আর 5 মিলে 10 হলো, তার মানে কি সংকরায়িত হলো, sp তোমার কত হলো, sp3, 3 আর 1 4, আর কত বলতো sp3d হবে, তাহলে কি সংকরায়িত হলো, sp3d। এখন ভাই sp3d হলে ভাই কোণের মান কত ডিগ্রি হয় বলতো, sp3d হলে ভাই কোণের মান হয় 90 ডিগ্রি, কত ডিগ্রি, 90 ডিগ্রি। তোমরা যদি এখানে দেখো sp3d হলে ভাই কোণের মান কত হয়, এই যে sp3d হলে কোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, মেইনলি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, ওকে। আচ্ছা, তাহলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। PCl5 এর ক্ষেত্রে কোণের মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এরপর সেটা H2S এর বন্ধন কোণের মান কত, সো কিছু জিনিস মুখস্থ করতে হবে। H2S এর ক্ষেত্রে মুখস্থ করব আমরা কত ডিগ্রি রাখতে হবে, এখানে 2 আছে না, 2 দিয়ে মনে রাখবে, শেষেও 2 থাকবে, 92 ডিগ্রি। H2S এর কত ডিগ্রি, 92 ডিগ্রি। এরপর আরেকটা আসবে pH3 টা আসে, pH3 এর মান কত, সো pH3 এর মানটা একটু মুখস্থ করতে হবে আমাদের। pH, তবে মনে রাখবে যে তুমি যখন মনে করো তোমাদের ল্যাব করাইতো বা টাইট্রেশন করাইতো, তুমি যখন কি করতে বলতো, pH একজন আরেকজনের কি করতে বলতো, চুরি করে বসাই দিতা না, তুমি অন্যের মানটা দেখে বসাই দিতা, সেটা কি অনেক একটা চুরি। তবে চুরি দিয়ে মনে রাখবা ভাইয়া 94, কি দিয়ে মনে রাখবা, চুরি দিয়ে মনে রাখবা ভাইয়া 94। তাহলে pH যেটা চুরি করছো, pH3 কত হবে, 94 ডিগ্রি। আর H2S ভাই কত হবে, 92 ডিগ্রি। H2S কত হবে, 92 ডিগ্রি। আর পানি কত হবে, 104 ডিগ্রি। পানি কত ডিগ্রি হয়, 104 ডিগ্রি হয় আর কি। সো এই কয়টা মোটামুটি মাথায় রেখো আর কি। আচ্ছা, সো এরপর একটা আয়ন আসছে আর কি, pH4+ আয়ন। সো আমরা আয়নের ক্ষেত্রে কিভাবে করব দেখো, ফসফরাস, সো আমরা সূত্রে যাই হাফ v প্লাস x। সো v এর মান কত, এখানে একটু আগে দেখলাম যে ফসফরাসের ক্ষেত্রে কত, 5, হাইড্রোজেন ভাই কয়টা যুক্ত আছে ভাই, 4টা, তাহলে x এর মান 4, v প্লাস x মাইনাস c প্লাস a, মাইনাস c প্লাস a, এখানে কোনো অ্যানায়ন, এখানে কি আছে, ক্যাটায়ন আছে, তাহলে মাইনাস c বসাবো, তো মাইনাস আমি বসাইছি, c মানে ক্যাটায়ন, ক্যাটায়ন কয়টা আছে, একটা আছে আর কি। তাহলে এবার আমি করি 5, আচ্ছা 9, 9 মাইনাস 1 কত হলো 8, এখানে হাফ যেহেতু গুণ আছে, তাহলে 8 ভাগ 2 মানে কত বলতো 4, আর 4 যদি সংকরণ হয় তাহলে কি একটা s 3টা p, তাহলে কি সংকরণ হবে ভাইয়া, sp3 সংকরায়ন। কি সংকরায়ন ভাইয়া, sp3 সংকরায়ন। সো আশা করি এই টপিকে তোমাদের ক্লিয়ার হয়েছে, সংকরায়ন যা যা পড়লাম মোটামুটি এটা মাথায় রাখবা, ইনশাআল্লাহ দেখবা এখান থেকে অনেক কিছু কমন পড়ে যাবে এবং তুমি খুব দ্রুত সলভ করতে পারবে। বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবা যে টপিকটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে এবং তুমি খুব দ্রুত সলভ করতে পারতেছো আর কি। তো আশা করি ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত যারা দেখছো অনেক উপকৃত হইছো এবং একটু পাশাপাশি চেষ্টা করবা যে ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও। সো নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।